রাজ্যে এসআইআর প্রস্তুতি কত পর্যায়ে পড়ল, অর্থাৎ কোন পর্যায়ে রয়েছে রাজ্যে এসআইআর প্রস্তুতি, কিভাবে চলছে এসআইআর এর প্রস্তুতি তা খতিয়ে দেখতে দুদিনের সফরে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার সহ একাধিক প্রতিনিধি দল বুধবার সকাল 10:30টা থেকে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন এবং উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অতিরিক্ত নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য আধিকারিকরা। সঙ্গে বিভিন্ন জেলার ইলেকশন অফিসার, এডিএম এবং বিভিন্ন আধিকারিক তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং রাজ্যে আগামী দিনে যে এসআইআর লাগু হতে চলেছে সে বিষয়ে কিন্তু উচ্চ পর্যায়ে বৈঠক হয়। দুদিনের এই সফর এবং এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, রাজ্যে এসআইআর প্রস্তুতি নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে, যেখানে জানা যাচ্ছে উত্তরবঙ্গের একাধিক বিষয় কিন্তু আলোচনা করা হবে না, কারণ উত্তরবঙ্গে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি, তাতেই কিন্তু কিছুটা আলোচনা থেকে বঞ্চিত রয়েছে উত্তরবঙ্গ। আমরা এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে লাইভে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, তোমার থেকে জানতে চাইবো, আজ দুদিনের সফরে ইলেকশন কমিশন এসছে, কি মনে হচ্ছে এই যে দুদিনের সফর কতটা যাচাই করবেন তারা পুরো বিষয়, এবং দুদিন কি যথেষ্ট? সত্যজিৎ, দেখো, প্রথমে বলবো যে দেশের মানুষ গত কয়েক মাস ধরে যে তিনটে শব্দের সঙ্গে অত্যন্ত পরিচিত হচ্ছে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এবং কি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আমরা যদি একটু পিছিয়ে যাই, বিশেষ করে স্বাধীনতার পর থেকে এই নিয়ে সারা দেশে 13 বার এসআইআর হয়েছে, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনী। যেরকম আমরা যে ভোট দিই সেই ভোটার তালিকা যেখানে মৃত ভোটারদের নাম রয়েছে বা যারা অবৈধভাবে এসে ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে সক্ষম হয়েছে তাদের নাম রয়েছে, সেগুলো ঝাড়াই বাজ, অর্থাৎ একদম স্বচ্ছ ভোটার তালিকা তৈরি কিন্তু নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। এবং সেই লক্ষ্যে কিন্তু এসআইআর শুরু হয়েছে। এবং দেখো, প্রথমেই যে কথা শুরু করলাম তা হচ্ছে এর আগে 13 বার হয়েছে, অর্থাৎ 14তম বার এবার হতে চলেছে। এবং লাস্ট যে এসআইআর হয়েছে তা হচ্ছে 2002 সালে, এবং সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সময় এই বাংলা থেকে 28 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছিলো। এবং কিছুদিন আগেই যে তারা শুরু করেছিলাম যে কয়েক মাস ধরে পরিচিত কেন, তখন কিছুদিন আগে যে বিহারে এসআইআর হয়ে গেল, সেখানে প্রায় 67 লক্ষ নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে। এবং তখন থেকেই বিতর্ক শুরু হয়েছে। আমরা যে বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা দেখি, কংগ্রেস বলো বা আরজেডি বা অন্যান্য রাজনৈতিক দল, প্রত্যেকে কিন্তু এসআইআরের বিরোধিতা করে আসছিল। এবং ইতিমধ্যে বিহারে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয় তখন সুপ্রিম কোর্টে অন্তত 10টি মামলা হয়েছিল। এবং সেই মামলার প্রক্রিয়া কী ছিল, যে এসআইআর বন্ধ করতে হবে বা এসআইআরের যে ডকুমেন্টসগুলো এসআইআর নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেখানে কিন্তু হস্তক্ষেপ করতে চেয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে মামলা হয় এবং সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু খুব স্পষ্ট করে বলে দেয় যে দেশের নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। অর্থাৎ এই যে এসআইআর করতে তারা কোন বছরে ভোটার তালিকা তারা ব্যবহার করবে, সেটা 2002 হতে পারে, 2010 বা তার আগে, তো সেটা পুরোপুরি স্বাধীন অধিকার কিন্তু রয়েছে এই নির্বাচন কমিশনের। ফলে স্বাধীন সংস্থা স্পষ্ট করেছে। ফলে বিরোধীদের যে অভিযোগটা উঠে আসছিল এই এসআইআর নিয়ে, সেখানে আগেই নস্যাৎ করেছে দেশের সর্বোচ্চ আদালত। এবং তারপরে দেখো, বিহারে সম্পন্ন হয়েছে এসআইআর, এবং বিহারে এসআইআর পর যেখানে 67 লক্ষ নাম ভোটার তালিকাতে বাদ গেছে, এবং সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ভোট চোর নানাবিধ স্লোগান তুলেও এই নিয়ে কিন্তু তেমন কোনো মামলাও জমা পড়েনি, না তেমন করে কমিশনের বিরুদ্ধে কোনো পদক্ষেপে জমা পড়েনি। অর্থাৎ শুধুমাত্র যেটা চলছে তা হচ্ছে রাজনৈতিক প্রচার। এবার এই বাংলাতেও কিন্তু এসআইআর তোড়জোড় কিন্তু শুরু করেছে কমিশন। এবং দেখো, ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিজেপি প্রধান বিরোধী দল, তারা যে দাবিটা করেছে তা হচ্ছে বাংলায় এসআইআর হলো অন্তত 1 কোটি নাম ভোটার তালিকাতে বাদ যাবে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি দেখি বিজেপি এবং তৃণমূলের মধ্যে 2021 বলো বা 2024 লোকসভা নির্বাচনে এই দুই দলের ভোটের পার্থক্য খুব বেশি হলে 50 লক্ষ। অর্থাৎ এই 1 কোটি নাম যদি ভোটার তালিকাতে বাদ দেয় তাহলে সেটা যথেষ্ট চিন্তা শাসক দলে, আর যার ফলে কিন্তু শাসক বিরোধীর তরজা কিন্তু শুরু হয়ে গেছে। এবং দেখো, ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে যে পরপর পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, বিহারে এসআইআরের পর নির্বাচন কমিশন রীতিমতো আধিকারিক নিয়োগ করা হয়। এবং তারপরে দেখো, কমিশন যে পদক্ষেপগুলো নিতে হচ্ছে বিএল, অর্থাৎ বুথ লেভেল অফিসার, তাদেরও কিন্তু রীতিমতো ট্রেনিং হয়ে গেছে দিল্লিতে। ফলে এসআইআরের যাবতীয় যে সমস্ত পরিকল্পনা কিন্তু বাস্তবের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এসআইআর করতে যে পদক্ষেপগুলো, বিশেষ করে বিহারে বেশ কিছু এফআইআরের কথা আমরা জানি, কিন্তু এ রাজ্যে যে 4 জন অফিসারের কথা উঠে এসেছিল, WBCS অফিসার, যারা ময়না বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন এবং বারুইপুর, এবং সেই 2 বিধানসভা কেন্দ্রে 4 জন WBCS অফিসার যারা কিন্তু রীতিমতো বলা চলে সাসপেন্ড করা হয়েছে। এবং কমিশন তাকে এফআইআর কথা বললেও রাজ্য সরকার কিন্তু এখনও এফআইআর করেনি। ফলে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ সবচেয়ে বেশি এই এসআইআর করতে গেলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন বিএল, অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। তখন একদিকে ডাঙায় কুমির, জলে ডাঙায় যেমন বাঘ রয়েছে, জলে কুমির রয়েছে। অর্থাৎ
যেমন রাজ্যের শাসক দলের নেতারা বারবার বলছে যে ভোটার তালিকা থেকে একটা নাম বাদ গেলে তারা 10 লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবে। অর্থাৎ এই যে হুঁশিয়ারি বা বিএলওদের প্রকাশ্যে হুমকি দেওয়া যে কোনো নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, অর্থাৎ কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ভোটার তালিকায় কোনো কারচুপি হলেই রীতিমতো তার বিরুদ্ধে সাসপেন্ড করা হবে, এমনকি এফআইআর করা হবে। এবং এর আগে আমরা দেখেছি দেবোত্তম দত্ত চৌধুরী তথাগত মণ্ডল তাদের বিরুদ্ধে কিন্তু রীতিমতো সাসপেন্ড করা হয়েছে। ফলে বিএলওদের বিরুদ্ধে একটা কিন্তু চরম বলবো অনিশ্চয়তার মধ্যে তারা খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন। অর্থাৎ তারা কী করবেন, রাজ্যের শাসক দলের নেতারা তুষ্ট করবেন নাকি তাদের বিরুদ্ধে গিয়ে স্বচ্ছ ভোটার তালিকার পথে এগোবেন। এবং এখানে কারচুপি হলেও কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ, ফলে সবচেয়ে বেশি বিপাকে কিন্তু পড়তে চায় বুথ লেভেল অফিসাররা। এবং সমস্ত নিয়ে কিন্তু এই এসআইআর অর্থাৎ সেই এসআইআর পথে এগোনোর জন্য কমিশনের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। দেখো, দুদিনের জন্য সফরে এসেছেন বাংলায়। একদিকে যেমন রয়েছে ডিএম এবং এসডিও ডাব্লিউবিসিএস অফিসার লেভেলের যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক, অর্থাৎ বৈঠকের পর ধাপে ধাপে কিন্তু এই এসআইআরের পথে এগোবে নির্বাচন কমিশন। অর্থাৎ সামনে যে 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন কিন্তু স্বচ্ছ ভোটার তালিকার ভিত্তিতেই হবে, এমনটাই কিন্তু কমিশনের পক্ষ থেকে জানা হচ্ছে। এবং এই এসআইআর করতে গিয়ে বিপাকে পড়বে কমিশন, বিপাকে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু সবচেয়ে বেশি বিপাকে যে কথাটা বলে আসছেন তা হচ্ছে এই বুথ লেভেল অফিসাররা। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে কমিশন কতটা স্বচ্ছ ভোটার তালিকা বাংলার মানুষকে দিতে পারে সেটাই এখন দেখার। সত্যি তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বললে স্বচ্ছভাবে যাতে এই নির্বাচন হয়, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে অসহযোগিতার। তুমি কিভাবে দেখছো বিষয়টি সত্যজিৎ? দেখো, অসহযোগের অভিযোগ যেটা তার হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সরকারিভাবে, যেটা যেমন ধরো এই যে বিএলও নিয়োগ করা হচ্ছে বুথ লেভেল অফিসার, সেখানে নির্বাচন কমিশন যেমনভাবে চেয়েছে রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার কিন্তু ঠিক সেইভাবেই বিএলওদের তালিকা কিন্তু পাঠিয়ে দিয়েছে। এবার সেইখানে একটা কিছু রাজ্য সরকার পদে যে চালাকিটা চলেছে তা হচ্ছে এই বিএলও যাকে নিয়োগ করা হয়েছে তা কিন্তু যারা সরকারি চাকরি পার্মানেন্ট চাকরি করেন যারা, তাদের নাম কিন্তু এই বুথ লেভেল অফিসারে থাকা উচিত। কিন্তু রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যারা আইসিডিএস চাকরি করে তাদের নাম জুড়ে দেওয়া হচ্ছে, বা যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদেরও নাম কিন্তু বুথ লেভেল অফিসার হিসেবে তুলে দেওয়া হচ্ছে। ফলে এখানেই শাসক দলের পক্ষ থেকে একটা কিন্তু চেষ্টা চলছে এই প্রক্রিয়া নিজেদের যতটা সম্ভব প্রভাব খাটানোর। কিন্তু কমিশনের পক্ষ থেকে যেটা আরও একটা খুব কঠিন নির্দেশিকা দেওয়া হয়েছে তা হচ্ছে এই কন্ট্রাকচুয়াল বা এই যে আইসিডিএস ওয়ার্কার, তাদের যদি এই বিএলও হিসেবে নিয়োগ করা হয় তাদের নাম আগে জানাতে হবে কমিশনকে। এবং দেখো, অনেকেই যারা সরকারি চাকরি করেন, বিভিন্ন পদাধিকারী রয়েছেন, যে স্কুলের শিক্ষক হতে পারেন, অনেকেই কিন্তু শাসক দলের বড় বড় নেতা, অর্থাৎ সেই নেতাদের নামও কিন্তু বিএলও হিসেবে রয়েছে। এবং সেখান থেকেই প্রধান বিরোধী বলা যায় বিজেপি, তাদের পক্ষ থেকে কিন্তু কমিশনে অভিযোগ করা হয়েছে যে এইখানে শাসক দল বা রাজ্য সরকার নিজেদের দলের নেতাদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এই এসআইআরকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। অ্যান্ড কমিশন তারাও কিন্তু এই নিয়ে কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে এবং প্রত্যেক জেলার ডিএম থেকে বলা হয়েছে খুব স্পষ্টভাবে যে যারা শাসক দলের সরাসরি যুক্ত রাজনৈতিক দলের সঙ্গে, তাদের নাম যেন এই বিএলও হিসেবে না থাকে। এখন দেখা যায় দেখো, এখানে আর একটা কঠিন চ্যালেঞ্জ, এই যে ডাব্লিউবিসিএস অফিসে যারা রয়েছে, ডিএম বলো বা এসডিও রয়েছে, অনেকেই বলেন যে তারা অনেক সময় শাসক দলের পক্ষ নিয়ে কাজ করেন। ফলে সেই ডিএমরা তারা কি স্বচ্ছভাবে কাজ করেন? আর কাজ না করলেই যেটা বললাম প্রথমেই, যে দেবোত্তম দত্ত চৌধুরী তথাগত মণ্ডল তাদের যেটা হয়েছে সাসপেন্ডের রীতিমতো বাড়িতে বসে আছে, এই অবস্থা তাদের হতে পারে। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে কিন্তু এই বিএলওরা। এখন দেখা যাক এই নির্বাচন কমিশনের আগামী দিনে রাজ্য সরকার তাকে সহযোগিতা করতেই হবে। তখন এই প্রথমে যে কথা শুরু করেছেন তা হচ্ছে এই নির্বাচন কমিশনটা দেশের স্বাধীন সংস্থা, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ সাংবিধানিক একটি প্রতিষ্ঠান যখন কোনো নির্দেশিকা দেবে তখন সেই সরকারকে কিন্তু সেই নির্দেশিকা মেনে চলা অত্যন্ত প্রয়োজন, নাহলে কমিশন কিন্তু পদক্ষেপ নিতে পারে, যেহেতু তারা সাংবিধানিক একটি স্বীকৃত স্বাধীন সংস্থা। বেশ, ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে কিন্তু আমরা নজর রাখছিলাম, যেখানে নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা দুদিনের সফরে এসেছেন বঙ্গতে, এবং সেখানেই কিন্তু বারবার উঠছে প্রশ্ন, অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার প্রশ্ন উঠছে।